আজকের এই ভিডিওটা একটা খুব দুঃখের খবর দিয়ে শুরু করতে হচ্ছে, যার জন্য আমি খুব দুঃখিত। জুবিন গার্গ বিখ্যাত গায়ক, আমার খুব পছন্দের গায়ক। তিনি বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের গান গেয়েছেন, সেটা হিন্দিতে ইয়া আলি হোক অথবা বাংলাতে প্রেম আমারের বোঝে না সে বোঝে না। বিভিন্ন সময় তার গান আমাদেরকে মুগ্ধ করেছে, প্রত্যেকবার নতুন করে তার ফ্যান বানিয়েছে। তিনি আজকে আমাদের মধ্যে আর নেই, তিনি মারা গেছেন এবং এটা আমাদের সঙ্গীত জগতের জন্য খুব বড় একটা লস। এর আগে কে কে স্যার আমরা একটা আকস্মিক একটা ঘটনা দেখেছি যেটা মেনে নেওয়া যায় না। এখন জুবিন স্যার, সত্যি কিছু বলার নেই। মানে খবরটা শোনার পর থেকেই না মনটা খুব খারাপ। একটাই কথা বলবো, যেখানেই থাকবেন ভালো থাকবেন স্যার, এটুকুই বলা, সত্যি আর কিছু বলার নেই। এই ভিডিওতে এখন কথা বলবো জলি এলএলবি 3 বলে সিনেমাটাকে নিয়ে। কালকে রিলিজ হয়েছে, দেখা হয়নি আমার কোনো কারণে, আজকে দেখলাম। কেমন লাগলো মুভিটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার জলি 1 আর জলি 2, মানে জলি 1 আরশাদ ওয়ারসি, জলি 2 অক্ষয় কুমার, তারা একে অপরের অপোজিটে, তারা একে অপরের এগেইনস্টে লড়ছে এবং তাদের এই লড়াই সামলাচ্ছে কে প্রত্যেকবারের মতো? সৌরভ শুক্লা, গ্রেট জাজ। এবার কেসটা কি কি নিয়ে তারা একে অপরের এগেইনস্টে লড়ছে? একটা গ্রামে একটা কৃষক হঠাৎ আত্মহত্যা করে। তার ওয়াইফ বলে যে না, এটা আত্মহত্যা নয়, এটা খুন। তিনি কোর্টে আসে, তিনি আইনের দ্বারস্থ হন এবং তিনি বলে যে এবার আইন বলবে যে এটা আত্মহত্যা না এটা খুন। এই কেসটা নিয়ে দুই জলির মধ্যে লড়াই, এবং এই কেসটা কার এগেনস্টে? একটা বিশাল বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের এগেনস্টে, যেই রোলটা প্লে করছে গজরাজ রাও। এবার এই দুই জলি কিভাবে এই কেসটা নিয়ে লড়াই করে, শেষ অবধি কিভাবে এই কেসটাকে সলভ করে, এই কেসটা আদৌ আদৌ কি এই কেসটার কি কোনো পরিণতি হয় না হয় না, এবং এই ফিল্ম ডাইরেক্টর এই কেসটার মধ্যে দিয়ে আমাদেরকে কি বলতে চাইছে, এই সবকিছু নিয়েই জলি এলএলবি 3 সিনেমাটা। এবার যদি এর পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন প্রথমে যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলতেই হবে সেটা হচ্ছে এই যে মেসেজটা দিচ্ছে তারা, এই যে ইস্যুটা তুলে ধরছে, সেই ইস্যুটা না আজকের ইস্যু নয়, সেই ইস্যুটা বহুদিনকার। এরকমই একটা ইস্যু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও হয়েছে একটা সময়। আমি ভেঙে বলছি না, সেটা আপনারা যারা জানেন, যারা ঘটনাটা শুনেছেন, আশা করি প্রত্যেকেই জানেন। সেটারও না কিছু একটা ছোঁয়া আপনি পাবেন, আপনার এই ঘটনাটা চেনা বলে মনে হবে যে আমি এই ঘটনাটা না দেখেছি আমার আশেপাশে হতে। এই জিনিসটা আপনার ফিল হবে কোথাও গিয়ে। এইখানে যে ঘটনাটা দেখানো হচ্ছে, এই যে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা গ্রামে যায়, গ্রামে গিয়ে জমি নিয়ে নেয়, খুব কম টাকায় জমি নিয়ে নেয় এবং তারপরে সেই জমিতে তারা নিজের কারখানা বানায়। এইবার এটা শুনে অনেকের মনে হতে পারে যে ভাই এটা তো দেশের বিকাশ হচ্ছে। এখানে ডাইরেক্টর যেটা বলতে চেয়েছে যে এতে সত্যি দেশের বিকাশ কি হচ্ছে, নাকি দেশের বিকাশের পেছনে শুধু কিছু মানুষেরই বিকাশ হচ্ছে। যদি দেশের বিকাশ হতো তাহলে তাতে কোনো লোকের সমস্যা থাকতো না, তাহলে হয়তো একজন গরিব মানুষও হাসতে হাসতে তার জিনিসটা দিয়ে দিত যে ঠিক আছে দেশের জন্যই যাচ্ছে, চলো দিলাম। কিন্তু যখন সেই গরিব মানুষটাই বুঝতে পারছে যে দেশের বিকাশের বদলে আমরা আমাদের টাকা দিয়ে কিছু সংখ্যক মানুষের বিকাশ করছি, তাতে দেশের বিকাশ হচ্ছে না, সেই মানুষগুলোর বিকাশ হচ্ছে, তখন তারা কি করছে? এই যে ইস্যুটাকে তুলে আনা হচ্ছে, এই যে মেসেজটা নিয়ে কথা বলা হচ্ছে, সেটা দারুণ, সেটা খুব রিলেটেবল, সেটা আমাদের আশেপাশে বিভিন্ন সময় আমরা দেখে এসেছি, খবরে শুনেছি, টিভিতে দেখেছি, বিভিন্ন নিউজে বিভিন্ন সময় আমরা এই যে কৃষক তাদের জমি কিভাবে নিয়ে নেওয়া হয়, যারা আমাদের মুখে ভাত তুলে দিচ্ছে তাদেরকে কিভাবে শেষ বয়সে গিয়ে না খেতে পেয়ে মারা যেতে হচ্ছে, তাদেরকে কিভাবে সারা পরিবারকে, এমনও খবর আমি দেখেছি যে কৃষক তাদের পুরো পরিবারকে বিষ দিয়ে দিয়েছে, তারপরে তিনিও নিজেও বিষ খেয়ে মারা গেছেন। এটা আনফরচুনেট। যারা আমাদের মুখে ভাত তুলে দিচ্ছে তাদের এইটা শেষ পরিণতি হতে পারে না। এই ইস্যুটাকে নিয়ে যেভাবে কথা বলে এবং এই ইস্যুটা যেভাবে দেখায় আমাদেরকে, চোখে আঙুল দিয়ে দেখায়, সেটা সত্যি খুব খুব ভালো। সেকেন্ড যে পজিটিভ দিকটা, এখানে দুটো ভালো কমেডিয়ান আছে, আরশাদ ওয়ারসি এবং তার সঙ্গে
অক্ষয় কুমার, এই দুজনেরই কমিক টাইমিং বিভৎস লেভেলের। সঙ্গে আছে কে? সৌরভ শুক্লা। এইবার এইটা ডাইরেক্টরের জন্য একটা খুব ইজি চয়েস হতো যে আমি আরশাদ ওয়ারসি যেহেতু আরশাদ ওয়ারসি যেহেতু অক্ষয় কুমারের মতো বড় স্টার নয়, সেহেতু তাকে আমি একটু ডাউন করতেই পারতাম, অক্ষয় কুমারকে বেশি জায়গা দিতেই পারতাম। অক্ষয় কুমারের ফ্যান ফলোয়িং বেশি, সেখানে লোক বেশি ক্যাটার করতে পারতাম আমি, বা অন্তত চেষ্টা তো করতে পারতাম যে বেশি লোক অক্ষয় কুমারকেই দেখতে আসবে, আরশাদ ওয়ারসিকে কে দেখতে আসবে? বড় স্টার তো নয়। কিন্তু এখানে ডাইরেক্টর দেখেছে যে আমার কাছে দুটো জলি ইম্পর্টেন্ট, জলি 1 যেরকম ইম্পর্টেন্ট, জলি 2 ও সেরকম ইম্পর্টেন্ট। এই যে দুটো বড় বড় ভালো অ্যাক্টরকে, ভালো কমেডিয়ানকে তিনি যেভাবে জায়গাটা ডিস্ট্রিবিউট করেছেন সেটা অনবদ্য। এরকম ভাবে জায়গা ডিস্ট্রিবিউট হবে আমি ভাবিনি। তিনি খুব সুন্দর জায়গাটাকে ডিস্ট্রিবিউট করেছে এবং দুজনকে সমানভাবে দাড়ি পাল্লা একদম সমান ওজনে রেখেছে, সেটা খুব ভালো। পারফরমেন্স, এখানে যদি কারোর পারফরমেন্স আমাকে হাইলাইট করতে হয় সেটা কে জানেন? সেটা সৌরভ শুক্লা নয়, সেটা রাম কাপুর নয়, অক্ষয় কুমারও নয়, আরশাদ ওয়ারসিও নয়। তাহলে কে? সীমা বিশ্বাস। 1 মিনিটে কি করে সবাইকে ছাপিয়ে যেতে হয়, 1 মিনিটে কি করে খেয়ে ফেলতে হয়, এই মানুষটার থেকে জানা উচিত। উইন্ডোজের সাথে কাজ করছেন তিনি রক্তবীজ 2-তে। আমি জানি না তার পোটেনশিয়ালকে উইন্ডোজ কতটা ইউটিলাইজ করতে পারবে। তার অ্যাক্টিং ক্যাপাবিলিটিকে যদি উইন্ডোজ 10%ও ইউটিলাইজ করে নেয় না, তার একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আমরা রক্তবীজ 2-তেও দেখতে পেতে চলেছি। এখানে সেই 1 মিনিটে একদম ক্লাইম্যাক্সে তিনি 1 মিনিট ধরে কাঁদবেন, কোনো কথা বলছেন না। ওই 1 মিনিটে তিনি যা করে গেছেন, এখানে প্রত্যেকটা পারফর্মাররা পুরো সিনেমা জুড়ে সেই জিনিসটার ইম্প্যাক্ট ফেলতে পারলো না। কিন্তু তাই বলে কি সবার পারফরমেন্স খারাপ? প্রত্যেকের পারফরমেন্স জাস্ট আউটস্ট্যান্ডিং। সীমা ম্যাম তাদের মধ্যে সব থেকে ওপরে রাখছি আমি, কিন্তু তার মানে বাকিরা নিচে নয়। সৌরভ শুক্লা তার নিজের জায়গায় খুব ভালো। তার জাজ হয়ে তিনি যে যে জিনিসপত্রগুলো করেন, ওই যে এরা নিয়ে ওর চুপ রায়গা কি নেই রায়গা তু, ওই জিনিসটা, এরকম কিছু কিছু তার সিগনেচার জিনিস তিনি সেগুলোকে ফেরত এনেছেন, মেকার্সরা ফেরত এনেছেন, যেগুলো মজা দেয়। অক্ষয় কুমার তার কমিক টাইমিং নিয়ে নতুন করে কিছু বলার নেই। যেখানে তিনি ভাবেন যে আমি কমেডি করব, আর কেউ জায়গা পায় না, ঠিক আছে? অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি, চেরি অন দ্য টপ। যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দুজন অ্যাক্টিং করেছে, যেভাবে জিনিসটাকে ফুটিয়ে তুলেছে পারফরমেন্সের মাধ্যমে প্রত্যেকে। গজরাজ রাও আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখি, সাটেল অ্যাক্টিং। রাম কাপুর ছোট বাট ইম্প্যাক্টফুল রোল, প্রত্যেকে খুব ভালো কাজ করেছে এই সিনেমাতে। সীমা ম্যাম সব থেকে উপরে। ওই এত কম টাইমে বেশি ডায়লগ না পাওয়ার পরেও কি করে মানুষটা ওই সিনটাকে, আমি ভেবে আমি সিনটা রিপিটে দেখতে পারি বারবার। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখানে ডায়লগ রাইটিং খুব ভালো, খুবই ভালো। সেটা প্রথম একটা কৃষকের লেখা কবিতা হোক, অথবা কমেডি ডায়লগ, অথবা ইমোশনাল ডায়লগ, অথবা ওই যে দেশের বিকাশ। দেশের বিকাশ নাকি তার পেছনে শুধু কিছু মানুষের বিকাশ, এই জিনিসগুলো যেভাবে ডায়লগের মাধ্যমে তিনি তুলে এনেছেন সেগুলো এত ভালো, ওই ডায়লগগুলো ইম্প্যাক্টফুল। এই যে যখন আমরা খাবার খাই, আজকের দিনের ছেলেমেয়েরা এটা ভুলতে বসেছে, সত্যিই ভুলতে বসেছে যে খাবারটা কৃষক দেয়, সুইগি বা জোম্যাটো নয়। এটা যেভাবে আসে না, এই ডায়লগটা যেভাবে আসে, আপনি একবার না খাবার খাওয়ার আগে ভাববেন যে খাবারটা আসছে কোত্থেকে, যেখান থেকে আসছে তার শেষ পরিণতিটা কি হচ্ছে। আউটস্ট্যান্ডিং ডায়লগ রাইটিং, ইমোশন, এত সুন্দর সেকেন্ড হাফে সিনেমাটা ইমোশনাল জায়গাটাকে ধরে, এবং সেখানে একটা ইমোশনাল গান আছে, সেই গানটা এত সুন্দরভাবে আসে, এবং যেভাবে ইমোশনের চেঞ্জ হয় সিনেমাটা, সেটা আউটস্ট্যান্ডিং লাগে দেখতে। সিনেমা ইমোশনাল এই সিনেমাটা আপনাকে করতে পারে। তার সঙ্গে লাস্টে ওই 1 মিনিটের কান্না, সেখানে আপনি কাঁদবেন, লিটারালি কাঁদবেন। সেখানে লাস্টে যেভাবে মনোলগ গুলো দেওয়া হয়, সেখানে যেভাবে ইমোশনাল করে আপনাকে, সেই জিনিসটা খুব ভালো। কমেডিও খুব ভালো ওয়ার্ক করে। হ্যাঁ, আগের দুবারের থেকে কমেডি এবারে একটু কম ইউজ করা হয়েছে, যেটা আমার খুব একটা খারাপ লাগেনি।
এই ইস্যুটা সিরিয়াস ভাবেই দেখানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, কমেডি রাখা হয়েছে, যেহেতু জলি ফ্র্যাঞ্চাইজিটা কমেডির জন্যও পরিচিত, তো সেই জন্য সেই ফ্র্যাঞ্চাইজিটাকে যাতে লোক আইডেন্টিফাই করতে পারে যে হ্যাঁ এখানে তো কমেডিটাও আছে, আমি কমেডিটা একদমই পেলাম না, সেটা যাতে না হয় সেই জন্য তাকে সেখানে কমেডি জায়গা কিছু রাখা হয়েছে। কিন্তু আপনি যদি শুধু কমেডি আশা করে যান তাহলে কিন্তু আপনি হতাশ হবেন, কারণ এই সিনেমাটা কমেডি কম, সিরিয়াস বেশি। এবং ফার্স্ট হাফের থেকে যখন সেকেন্ড হাফে মুভ করছে, সেই সেকেন্ড হাফটা, তার ক্লাইম্যাক্সটা, তার এন্ডিংটা, মেসেজ, সবার পারফরমেন্স, প্রত্যেকটা ডায়লগ যেভাবে লেখা হয়েছে, প্রত্যেকটা সিন যেভাবে গঠন করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় যেভাবে সিনেমাটা আপনাকে ইমোশনাল করে, সিনেমাটা আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। এবং সেসব দিয়ে এটা বলতেই হয়, যদি ফ্র্যাঞ্চাইজি সিনেমা বানাতে হয় তাহলে জলি এলএলবির মতো বানাও, যেখানে তার প্রপার একটা মিনিং থাকবে। সেই ফ্র্যাঞ্চাইজি সিনেমা হাউসফুল 5 হবে না, সেটা শুধু টাকা কামানোর জন্য তৈরি ফ্র্যাঞ্চাইজি সিনেমা হবে না। এরকম সিনেমা বানাও যদি ফ্র্যাঞ্চাইজি সিনেমা তোমাকে সত্যি বানাতে হয়। এটা ফ্র্যাঞ্চাইজি সিনেমার এক্সাম্পল, যে ফ্র্যাঞ্চাইজি সিনেমা কিভাবে বানাতে হয়, কি মেন্টালিটি নিয়ে বানাতে হয়। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, আমার এখানে দুটো জিনিস খালি নেগেটিভ লেগেছে। এক, এখানে না ফার্স্ট হাফটা একটু স্ট্রেচি, আর একটু কাটা যেত ফার্স্ট হাফে, আর একটু ছোট করা যেত। সেখানে কিছু আননেসেসারি সিনস, সেখানে কিছু আননেসেসারি জিনিস এমন ভাবে আসছে যেগুলো আপনার কোথাও কি রিদমটাকে ব্রেক করে, দরকার ছিল না, সেখানে একটুখানি টাইম যায়। এবং আরেকটা নেগেটিভ দিক হচ্ছে, এখানে না দুই জলিরই একটা পরিবর্তন দেখা যাবে। সেই পরিবর্তনটা এমন ভাবে ম্যাজিক্যাল ওয়েতে আসে, ওভারনাইট আসে, সেটা না ফিল করা যায় না। পরের দিকে গিয়ে ইমোশনটা কানেক্ট হয়, কিন্তু ওই চেঞ্জে আপনি সেই কানেকশনটা ফিল করতে পারবেন না, ইমোশনটা ফিল করতে পারবেন না। বাকি সিনেমাতে সেই ইমোশনটা এত ভালোভাবে ফিল হয়েছে, বাট ওই ট্রানজিশনটা ম্যাজিকের মতো, একটু সিনেমাটিক লিবার্টি বলতে পারেন আপনি, সেভাবে না হয়ে যায়। সেই জায়গাটা আমার ভালো লাগে না। এছাড়া এই সিনেমাতে আর কোনো নেগেটিভ দিক নেই। আউটস্ট্যান্ডিং সিনেমা। যারা ভালো একটা কোর্টরুম ড্রামা দেখতে চান তারা যান হলে গিয়ে এই সিনেমাটা দেখুন। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন আপনাদেরকে মতামত কমেন্ট করে জানান। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।